হ্যাঁ, জি বলেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার আমি এটাকে মানে বাদ দিতে চাচ্ছি না, কারণ এখন তো অনেক সমস্যা হচ্ছে। এখানে যে এই ইমেলটা কোত্থেকে নিছে আমি বুঝতে পারতেছি না। এটা কি আমি আদৌ করছিলাম কিনা আমার মনে নেই। আমি যদি ইমেলটা চেঞ্জ করি তাহলে তো হয়ে যাচ্ছে। আর আমার পাসওয়ার্ডটা যদি ফরগট করে নিই তাহলে তো আমি পাসওয়ার্ডও পেয়ে যাচ্ছি। আমি এখন এটা ফেসবুক দিয়ে লগ ইন করছি। ফেসবুক থেকে লগ ইন করা? তাহলে সেক্ষেত্রে জি না, সেক্ষেত্রে আপনার লগ ইন করার সময় ইউজার নেম পাসওয়ার্ড কি ইমেলে পাঠাইছে? না, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এভাবে লগ ইন করি। জাস্ট জাস্ট কন্টিনিউ টু ফেসবুক, বাস হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। তা আমি যদি স্যার এখানে সেটিংস এ যে এখানে যে ইমেলটা আছে এটা যদি আমি চেঞ্জ করি এবং আহ, আমি যদি এখানে পাসওয়ার্ড ফরগট দিয়ে পাসওয়ার্ড করে নিই, ফরগট পাসওয়ার্ড দিয়ে যদি পাসওয়ার্ড করে নিই তাহলে কি হবে না? এরকম করে কখনো ট্রাই করে দেখিনি, তবে আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। কারণ এখন এটা যদি আমি বাদ দিতে যাই তাহলে তো অনেক ফরওয়ার্ড ঝামেলার পাসওয়ার্ড ব্যাপার। দিলে মেইলে একটা চলে যায় জি মাধ্যমে। জি, কিন্তু এই যে এখানে যে মেইলটা দিচ্ছে তারা, এই মেইলটা কোথা থেকে নিছে আমি বুঝতে পারতেছি না। শুরুতে এফ শেষে ডি, আমার এরকম কোনো মেইল নেই। তো ভাই আপনার তো প্রবলেম পড়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড দিলে, কারণ হচ্ছে মেইলে চলে যাবে আচ্ছা, কনফার্মেশন। বলেন। এই ইমেলটা হচ্ছে সম্ভবত আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন যে ইমেল দিয়ে, ওখান জি থেকে না নিচ্ছে। স্যার, সেটা না, সেটা একটা ছিল 2012, শেষে 2012 থেকে লগ ইন করছি। তাহলে এরকমই তো হওয়ার কথা। আচ্ছা, এই গিগটা তৈরি করেছিলাম, এটা পজ করা আছে এখন। আচ্ছা, বুঝতে পারছি। আপনি আচ্ছা, এগুলো ঠিক আছে এটা কত কিনা সালে অ্যাকাউন্ট তৈরি করা? 18 সালে? এপ্রিল 2018। আমার মনে হয় এটা ডিঅ্যাক্টিভেট করলে প্রবলেম হবে কিনা। আচ্ছা, গিগ তৈরি করতে গেলে দেখেন তো কোনো অপশন, সব ঠিকমতো অপশন পাচ্ছেন কিনা আপনি। আচ্ছা, এগুলো আসছে। আচ্ছা, এটাতে আমি প্রায় ঢুকি মানে ফেসবুক দিয়ে, এতে কোনো সমস্যা হয় না। মানে আমি যে কিছুদিন ধরে জানতে পারলাম যে ফেসবুক দিয়ে লগ ইন করা, যদি বাই চান্স আপনার ফেসবুকটা ইয়ে হয়ে গেল তাহলে তো টাকা চলে গেল। সেটাই তো। সেই এটার উপরে আপনার ঢুকতেছি। জিমেইলে কোনটা সেটা আপনি জানেন না, তার মানে কি? তার মানে অটোমেটিক একটা রিস্কেট, কিন্তু যে কোনো সমস্যা হলে আপনার ফেরত পাওয়া যাবে, রিকভারি করতে সেই পারবেন। জন্যই তো সেই জন্যই তো আমি বললাম এখানে যদি আমি একটা নতুন জিমেল করে এখানে একটা নতুন জিমেল বসাই তাহলে সেভ চেঞ্জে দিলে আমার সেই জিমেলটা আসতেছে, নতুন জিমেলটা, আচ্ছা, এবং দিয়ে পাসওয়ার্ডটার আচ্ছা জন্য আমি আপনি এটা দিয়ে দেখেন যে ট্রাই করে নামটা দিয়ে। কোনো সমস্যা হয় কিনা। আমি এটা শিওর না যে সমস্যা হবে কিনা। তারপরে আপনি একটু এগুলো শেয়ারিংটা অফ করে আপনার অন্য কোনো ইমেল ওখানে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করেন, তারপরে কি হয় সেটা দেখি। জি স্যার। আচ্ছা, এগুলো ঠিক আছে। আচ্ছা, এখানে পরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর, ঠিক আছে। আচ্ছা আগে হচ্ছে আপনি এই কাজটা করেন, আগে ইমেলটা চেঞ্জ করেন আপনার অন্য কোনো ইমেল, এবং সেই ইমেলটায় লগ ইন করেও থাকেন। ভাই আমাকে শেয়ার করবে একটু? আচ্ছা, শেয়ার করেন। আচ্ছা ভাইয়া, আইডি ভেরিফাইড কিনা সেটা কিভাবে বুঝবো? আইডি কি ভেরিফাই করেছিলেন? ভুলে গেছি, অনেক আগে খোলা তো, 2018-তে খোলা। আচ্ছা, অ্যাকাউন্টের প্রোফাইলে চেক করেন, কোন অপশন আছে যেখান থেকে দেখে বুঝতে পারবেন। আমার আচ্ছা ভাই, ফোন নাম্বার ভেরিফাইড করছেন কি? কি সমস্যা? ফোন ভেরিফিকেশন হচ্ছে না? হ্যাঁ, এখানে ক্লিক করলে সেটা হচ্ছে নাম্বার আমি ফোন করতে পারি না। আচ্ছা, এখানে নাম্বার দিয়েছেন? না, নাম্বার দিলে নাম্বার মানে টাইপ হয় না। এখানে আপনি জিরোর পর থেকে টাইপ করবেন, 1 থেকে শুরু করে। ট্রাই করছে, হয়ে গেছে। না হওয়ার তো কারণ নাই। তা আমি তো বুঝতেছি না কেন হচ্ছে না। নাম লক করা আছে কিনা না, সবই চেক করছি, কিন্তু অন্য কান্ট্রি দিলেও হচ্ছে
অন্য কান্ট্রিতে কি নিচ্ছে? তাও হয় না। আচ্ছা আপনি ইয়ে করেন, ওই আপনার কিবোর্ড অন স্ক্রিন কিবোর্ড ওপেন করেন তো। আপনার উইন্ডোজের দেখবেন বিল্ট ইন হচ্ছে কিবোর্ড আছে, আপনার সার্চে লিখে সার্চ করেন। উইন্ডোজের ওই যে নিচের দিকে আপনার টুলবার যেটা আছে ওখানে বক্সে সার্চ করেন, লিখেন কিবোর্ড। ওই যে অন স্ক্রিন কিবোর্ড আছে ওটা ওপেন করেন। এটা একটু নিচে নামায় আনেন। আচ্ছা এবার বাংলাদেশ সিলেক্ট করে ওখানে এখান থেকে টাইপ করে দেন তো। হচ্ছে? আচ্ছা তাহলে আপনি তাহলে এটা থেকে ভেরিফাই করে নেবেন। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে রিলেটেড? সবাই তাহলে কি অ্যাকাউন্ট এখন করে ফেলবেন? সবাই অ্যাকাউন্ট করে ফেলেন, যেহেতু কাজ শুরু করা হয়েছে, সো একই সাথে সবার প্রবলেম সলভ হয়ে যাবে। গিগতে কিছু করা লাগবে না। গিগের বিষয়টা পরে, প্রথমত আগে অ্যাকাউন্টটা করেন। তবে এটা বলে রাখি যে আপনি যে পিসিতে এখন অ্যাকাউন্ট করবেন এই পিসিতেই কিন্তু আপনাকে পরে লগ ইন করতে হবে। আবার এই পিসিতে অন্য কোনো অ্যাকাউন্ট যেন লগ ইন করা না হয় এটাও ইনশিওর করবেন, নাহলে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, ব্যান করে দেবে। হ্যাঁ বলুন। আমি কথা ঠিক স্পষ্ট বুঝলাম না, কারণ আচ্ছা একটু হোল্ড করেন একটুখানি, 1 মিনিট। আচ্ছা এখন বলুন। আচ্ছা লগ ইন করার সময় আপনাকে প্রথমত ফোন ভেরিফাই করে নেবে, ফোন ভেরিফাই করে তারপরে লগ ইন হবে। এমনিতে করা আছে কিন্তু বুঝছি না কেন, মানে এক্ষেত্রে কি মানে একটা আইডি কি দুটো ডিভাইসে ওপেন করা যাবে না? দুইটা ডিভাইসে লগ ইন করতে পারেন, সমস্যা নেই। মানে হচ্ছে পিসি এবং হচ্ছে আপনার ফোন অ্যাট এ টাইম দুইটাতে লগ ইন করে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। লগ ইন করার সময় আপনার ইনফরমেশনগুলো দেখবেন যে ঠিক আছে কিনা। কি প্রবলেম দেখাচ্ছে যখন লগ ইন করে ট্রাই করছেন? স্যার মানে কোনোভাবে এটা ওপেন করছে না। কোনোভাবে কি আসছে না? পাসওয়ার্ড ভুল বলে, পাসওয়ার্ড আর একবার একটা ভুল বলে, কিন্তু আমি তো সেম পাসওয়ার্ডটাই দিলাম। আর মানে হিস্ট্রি থেকেও আমি সেম পাসওয়ার্ডটা কপি করে দিচ্ছি, মানে হচ্ছে না। সমস্যা না থাকলে তো এভাবে বলার কথা না। তো এর জন্য একটা কাজ করতে পারেন, আপনি অ্যাপটা আনইনস্টল করতে পারেন, আনইনস্টল করে নতুন করে আবার ইনস্টল করে নেন প্লে স্টোর থেকে। তারপরে হচ্ছে আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি পাসওয়ার্ড ওখানে দেওয়ার আগে আপনি অন্য কোনো একটা ফাইলে, যেমন হচ্ছে এমন কোনো অ্যাপ আছে না যেখানে আপনি কোনো কিছু টাইপ করতে পারেন, কোনো টেক্সট ফাইল বা কোনো ডকুমেন্ট ফাইলে আগে হচ্ছে পাসওয়ার্ডটা টাইপ করবেন, টাইপ করে ওখানে দেখবেন যে ঠিক আছে কিনা, তারপরে সেটা ওখান থেকে কপি করবেন, কপি করে তারপরে হচ্ছে ওই ফাইবার অ্যাপটা ওপেন করে সেখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এইভাবে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।
এইভাবে ট্রাই করেন, হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন, এভরিওয়ান, আর সবাই ইমেল ব্যবহার করবেন। হ্যালো হ্যাঁ, জি বলেন। স্যার, আমার তো আপনার কিংবা কোথাও অ্যাকাউন্ট খোলা নেই। আমি যদি আমার এইপিসিতে আপনাকে এখন অ্যাকাউন্ট খুলি, তাহলে কি এইপিসিতে আমি freelancing.com এটা লগ ইন করতে পারবো? হ্যাঁ, অন্য মার্কেট প্লেসে কোনো সমস্যা নাই, অন্য মার্কেট প্লেস নিয়ে কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট হচ্ছে ফাইবারের ক্ষেত্রে স্পেশালি আপনি যে পিসিতে লগ ইন অ্যাকাউন্ট করবেন সেই পিসিতেই হচ্ছে লগ ইন করবেন নেক্সট টাইম, এবং সেই পিসিতে যেন অন্য কেউ ফাইবারে লগ ইন না করে। ও আচ্ছা, শুধু ফাইবার? শুধু ফাইবারের কথা বলছি। ও আচ্ছা। আচ্ছা, সবাই তাহলে অ্যাকাউন্ট করে ফেলেন। যার যার হয়ে যাবে তারা একটু লিখে দেন তো যে ডান। একজন একটা কমেন্ট করতে করেন। আপনারা কমেন্ট করে একটু লিখে দেন যার যার হয়ে যাবে, আর যার যার অ্যাকাউন্ট তৈরি করা আছে তারাও ডান লিখে দেন, তাহলে বুঝতে পারবো যে কে কে বাকি আছে। স্যার, জি বলেন। আমি রাতে করি অ্যাকাউন্ট, তাহলে কথা বলতেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রাত্রে অ্যাকাউন্টটা কমপ্লিট করেন। তবে আজকে যদি বিশেষ সমস্যা হয় তাহলে রাত্রে অ্যাকাউন্ট করেন, বাট তাছাড়া যাদের সমস্যা নেই তারা এখনই অ্যাকাউন্টটা করে ফেলেন। স্যার, আরেকটা কথা, আমি অ্যাকাউন্ট করলে কি সাথে সাথে কি করতে হবে না? কবে করলে গিগটা আজকেই ক্রিয়েট করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা হচ্ছে প্রথমত আজকে অ্যাকাউন্টটা তৈরি করে অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার, তারপর বেসিক যে ইনফরমেশনগুলো সেট করার প্রয়োজন হবে সেগুলো সেট করেন। আর সেক্ষেত্রে ফার্স্ট টাইম লাস্ট টাইম অবশ্যই হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড মিল রেখে রাখবেন, কারণ হচ্ছে আপনাকে ভেরিফাই করবে, যখন ভেরিফিকেশন চাইবে তখন হচ্ছে ওই ইনফরমেশনগুলো ম্যাচ না করলে আপনি ভেরিফাই করতে পারবেন না অ্যাকাউন্ট। আচ্ছা, স্যার আমার তো এখনো এনআইডি কার্ড হয়নি স্যার, তাহলে আমি কি করব? এনআইডি হয়নি এখনো? না স্যার। আপনার এজ কত এখন? স্যার আমি মানে লাস্ট 2000 সালের যাদের বাড়িতে তখন বলছিল না, তখন আমি করছিলাম স্যার। আমাদের এটা হয়তো হয়েছে, কিন্তু করোনার জন্য পাচ্ছি না। আচ্ছা, আর এই স্যার আমার বার্থ সার্টিফিকেট 21 দেওয়া আছে, মানে 1 বছর বাকি। তাহলে আপনার যে অনলাইন কপি কোথায় দিতে পারেন? অনলাইন কপিও পাচ্ছি না। আচ্ছা, আপনার কি পাসপোর্ট আছে? চাইলে পাসপোর্ট ইউজ করতে পারেন, সমস্যা নেই। না স্যার, পাসপোর্টও করা হয়নি, কারণ এনআইডি আসলে করবো এরকম ভেবে স্যার করা হয়নি। আপু আসার তো কথা, আমিও সেম ভাবে অনলাইন কপিতেই দেখতেছি। আমি ফার্স্টের দিকে দেখতাম, মানে যে করোনার পর থেকে আমি সার্চ দিয়ে দেখতেছি যে আমারটা আসে না। আচ্ছা, ট্রাই করে দেখতে হবে, ট্রাই করে দেখতে হবে। এটা করতে পারবো স্যার? না, বার্থ সার্টিফিকেটে তো ভেরিফিকেশন নিবে না। পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারেন, অথবা হচ্ছে আপনার বিলের ইলেকট্রিক বিলের যে ইউটিলিটি কপি ওটা দিয়ে করতে পারেন, অথবা হচ্ছে ভোটার আইডি কার্ড দিয়ে করতে পারেন। এরকম কয়েকটা, ড্রাইভিং লাইসেন্স দিয়ে সম্ভবত করা যেতে পারে। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আর হচ্ছে এনআইডি, মূলত কয়টা ইনফরমেশনগুলো দিয়েই ভেরিফিকেশন কাজটা কমপ্লিট করে। আমার তো নাই স্যার কোনোটা, এখন কি করব? এখন যদি খুবই সমস্যা হয় সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার প্যারেন্টের কারো ইনফরমেশন ব্যবহার করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যেমন আপনি তো ফিমেল, সো আপনার মায়ের ইনফরমেশনগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে। তবে সেই ক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্টটি কিন্তু সবসময় ব্যবহার করতে হবে, তার নামে যা কিছু সেগুলো ব্যবহার করবেন। তবে আমার মনে হয় আপনি একটু চেষ্টা করেন আপনার নিজের ইনফরমেশন যে
অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। যদিও সমস্যা নেই, শুধু আপনি মনে করেন মার্কেট প্লেসে কাজ করছেন, তারপরে সেটা উইথড্র করার সময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তখন হচ্ছে যে আপনার হচ্ছে মায়ের যে ইনফরমেশন সেটা ব্যবহার করে যদি অ্যাকাউন্ট করেন, তার ওনার হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট তাহলে অ্যাড করে রাখবেন, মানে যাবতীয় ইনফরমেশন ব্যবহার করবেন আপনার মায়ের যদি অ্যাকাউন্ট এখানে ব্যবহার করেন, এগুলো ব্যাপার। তবে চেষ্টা করেন যে আপনার নিজের ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট হয় কিনা, কারণ ভোটার আইডি কার্ড আলটিমেটলি লাগবে ভেরিফিকেশনের জন্য। আচ্ছা, যার যার অ্যাকাউন্ট করা হয়েছে একটু জানাবেন। এখানে আমি দেখতে পাচ্ছি 4, 5, 6 জন পাসপোর্ট ইউজ করতে পারবেন ভেরিফিকেশনের জন্য। যদি এনআইডি না থাকে তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় একটা করে পাসপোর্ট করে নিতে পারেন। পাসপোর্ট করে নিলে সেটা দিয়ে হচ্ছে ভেরিফাই করতে পারবেন। হ্যাঁ, টাকা যে কোনো ব্যাংক থেকেই উঠাতে পারবেন, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংকগুলো আছে। তবে সবচেয়ে ভালো হয় আপনারা সরি নেম কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, ব্যাংক চেঞ্জ করা যায়, মানে নেম ইউজার নেম বা নেম ব্যাংক আপনি যদি মনে করেন যে ব্যাংক ব্যবহার করছেন অন্য ব্যাংক ইউজ করবেন, তাতে কোনো সমস্যা নেই, চেঞ্জ করে নেওয়া যাবে। আর আমি বলতেছিলাম ফাইবারের নেমটা কি চেঞ্জ করা যায়? না, যে ইউজার নেম যেটা না সেটা চেঞ্জ করা যাবে না। ইউজার নেম যেটা হবে সেটা সব স্মল লেটারে দিবেন, ঠিক আছে? ক্যাপিটাল লেটারে দিবেন না, স্মল লেটারে, আর এটা ইউনিক হয়। আমি একটা স্ক্রিনশট দিছি, দেখেন তো স্যার, ওইটা কি ইউজার নেম? দেখছি, হ্যাঁ এটা ইউজার নেম। এই নেমটা চেঞ্জ করা যায় না, এটা একবার যেটা অ্যাকাউন্ট খোলার সময় যেটা হবে সেটাই। তবে অ্যাকাউন্টে আপনার প্রোফাইলে হচ্ছে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা হবে। আচ্ছা, একজন করে লিভ নিচ্ছে কেন আমি বুঝলাম না। বেশ অল্পক্ষণ সময়ের মধ্যে বেশ কয়েকজন লিভ নিয়ে নিল, তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আপনাদের এখনো অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, কিন্তু দ্বিতীয়বার যেটা নিতে চাচ্ছিলাম, আমি লাস্টের দিকে অ্যাটেন্ডেন্স নেব। সুতরাং যারা উপস্থিত থাকবেন ভালো, আর যারা থাকবে না তাদের একটা মার্ক করে রাখবো যে তারা ছিল না ক্লাস পর্যন্ত। যারা কি চলে যাচ্ছে তারা কি মানে ইনফরমেশন গুলো শেয়ার করার পরেই চলে যাচ্ছে নাকি? ক্লাস টাইমে লিভ নেওয়ার তো কোনো নিয়ম নেই, আপনারা ক্লাস টাইম সম্পূর্ণ থাকবেন। আপনার যদি খুব বেশি সমস্যা হয়, ইমার্জেন্সি বিপদ থাকে, ব্যাপারটা আলাদা। অসুস্থতা, খুব বেশি পরিমাণ বা সমস্যা বিশেষ কোনো, সেক্ষেত্রে লিভ নিতে পারেন। তারপরে একটু ইনফর্ম করে যাবেন যে এই কারণে আমি একটু লিভ নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে নিষেধ করা হবে না যে আপনি থাকেন, আপনি প্রচুর অসুস্থ, তারপর আপনাকে জোর করে রাখা হবে না, কিন্তু কারণটা একটু জানায় তারপরে যান। কেউ অজুহাত দেখায়, মিথ্যা কথা বলে এভাবে যায় না। আচ্ছা, বাকিদের কি অবস্থা অ্যাকাউন্ট করার একটু বলেন তো। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড না হয় তাহলে আমাকে নোটিফিকেশন দিবে না? হ্যাঁ, এটা তো দেওয়ারই কথা। প্রথমত হচ্ছে আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আপনি যে ইমেলটা এবং নাম্বার থেকে ভেরিফাই হচ্ছে, এছাড়া যে আচ্ছা, এছাড়া আইডেন্টিটির যে ভেরিফিকেশন সেটা পরে আপনাকে যখন নক করবে অবশ্যই নোটিফিকেশন পাবেন, ইমেল পাবেন, তখন সেই অনুযায়ী ইনস্ট্রাকশন নেবেন, সমস্যা নেই, ইনস্ট্রাকশন যখন ভেরিফিকেশন চাচ্ছে না তখন সমস্যা নেই, যখন চাইবে তখন মানে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে ভেরিফিকেশন আপনাকে করবে। আর ব্যাংক হিসেবে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকটা কমনলি সবাই ব্যবহার করে, কারণ এটার এটিএম বুথ অনেক বেশি।
তুলনামূলকভাবে, যে কারণে যে কোনো জায়গায় ইমার্জেন্সি মুহূর্তে আপনি টাকাটা উইথড্র করে দিতে পারবেন খুব সহজে। এছাড়া একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ব্যাংক এশিয়া ব্যবহার করতে পারেন। কারণ বাংলাদেশে যত রেমিটেন্সের যে টাকাগুলো, এগুলো ব্যাংক এশিয়া হয়ে তারপরে অন্যান্য ব্যাংকে ট্রান্সফার হয়। সো এমন হয় যে আপনি মার্কেট প্লেস থেকে উইথড্র দিচ্ছেন, যেমন ডাচ বাংলা ব্যাংকে যেটা হয় যে আজকে যদি উইথড্র দেন, সেটা যদি আগামীকালকে যদি হলিডে না হয় বা কোনো উইকেন্ড যদি না হয়ে থাকে, যদি অফিস আওয়ার চলে, মানে অফিস যদি চলাকালীন সময় হয়, তাহলে সেক্ষেত্রে আগামীকালকে ভিতরে টাকা পেয়ে যাবেন, এরকম হয় নর্মালি। আবার আমি এরকমও দেখেছি, আমি সকাল 10:30 থেকে 11টা এর মধ্যে উইথড্র দিয়ে আমি বিকেলে বা সন্ধ্যার দিকে টাকা পেয়ে গেছি একদিনে। আর ব্যাংক এশিয়াতে যেটা হয়, ব্যাংক এশিয়াতে হচ্ছে আপনার খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন, হয়তো 2-3 ঘন্টার মতো টাইম লাগতে পারে। ঠিক আছে, 2-3 ঘন্টার মধ্যেই টাকা চলে আসে। তো টাকা উইথড্র করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে মার্কেট প্লেস থেকে আগে উইথড্র করা লাগে, নিয়ম আছে কিছু, এক একটা মার্কেট প্লেসে এক এক রকম নিয়ম। তো ফাইবারের ক্ষেত্রে হচ্ছে এমন যে প্রথমের দিকে, নতুনের দিকে অবস্থায় প্রথমের দিকে যে আপনি ইনকাম করবেন, সেগুলো উইথড্র করলে আপনি যখন মনে করেন একটা অর্ডার কমপ্লিট করলেন, ক্লায়েন্টের কাজ নিয়ে কমপ্লিট করলেন এবং অর্ডারটা কমপ্লিট হিসেবে মার্ক করে দিল ক্লায়েন্ট, এরকম অবস্থায় আপনার 13 বা 14 দিন সময় নেবে আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা উইথড্র করার জন্য অ্যাভেলেবল হওয়ার জন্য। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে উইথড্র করার জন্য অ্যাভেলেবল হবে 13 দিন কি 14 দিন পরে। তারপরে সেখান থেকে উইথড্র করলে সেই টাকাটা হচ্ছে আপনার হচ্ছে যে মাধ্যমে উইথড্র করবেন সেটা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাদের পেওনিয়ারের একটা অ্যাকাউন্ট করা লাগবে। আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তো ভালো কথা, আদারওয়াইজ হচ্ছে আপনাদের পেওনিয়ারের অ্যাকাউন্ট করার জন্য আমি একটা রেফারেল লিঙ্ক দেবো, আপনারা সেই লিঙ্কটা ব্যবহার করে অ্যাকাউন্ট করতে পারেন, তাহলে ভালো। আর রেফারেল লিঙ্ক না ইউজ করলে কোনো সমস্যা নেই, আপনারা সরাসরি পেওনিয়ার অ্যাকাউন্টে গিয়েও ওয়েবসাইটে গিয়েও অ্যাকাউন্ট করতে পারেন, একই বিষয়, কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য একটাই যে আপনি যদি কারো কোনো রেফারেল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করেন, সাইন আপ করেন, তাহলে সেক্ষেত্রে যখন আপনার $1000 আর্ন হবে তখন $25 বোনাস পাবেন। ঠিক আছে, আর এই বোনাসটা যার রেফারেল লিঙ্কের মাধ্যমে করবেন সেও পাবে এবং আপনিও পাবেন, এটা ফ্রি, তারা হচ্ছে এটা দিচ্ছে এরকম। যেমন আমি নিজেও হচ্ছে রেফারেল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করেছিলাম, সেক্ষেত্রে আমি অবশ্য যদিও বোনাসটা পাই নাই, কারণ ওই সময় আমার কোনো ইনকাম ছিল না, তারপর আমি অ্যাকাউন্টটা করেছিলাম, অ্যাকাউন্ট করে একটা মাস্টার কার্ড নিয়েছিলাম। কিন্তু যদিও তখন মানে কাজকর্ম শিখতেছি, কিন্তু মার্কেট প্লেসে কাজ করি না এমন। আচ্ছা, রেফারেল লিঙ্ক এখন শেয়ার করার দরকার নেই, এখন এগুলো প্রয়োজন নেই। আমি এই বিষয়ে একটা গ্রুপে পোস্ট করে দিব, আপনারা পরবর্তীতে এটা অ্যাকাউন্ট করেন। আজকে মূলত হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করেন, তাহলেই হবে। স্যার, জি বলেন। আমার অ্যাকাউন্ট দেখবেন যে ভেরিফাইড হয়েছে কিনা, আমি অনেকদিন কি করছি, 2 মাস আগে। কি অ্যাকাউন্ট? এই পাওনিয়ার। আচ্ছা, শেয়ার করেন দেখি, লগ ইন করেছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি এখানে কি প্রবলেম পাচ্ছেন? আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যে আপনার আর্ন করলে মার্কেট প্লেসে আগে আর্ন যদি করেন, তারপরে সেই ডলার হচ্ছে এখানে নিয়ে আসতে পারবেন। এখানে নিয়ে আসলে তবেই হচ্ছে আপনার অ্যাকাউন্টে মানে তখন এটাকে ব্যবহার করতে পারবেন।
স্যার এটা ভেরিফাইড তো হয়েছে তাই না, নাহলে তো এরকম আসতো না। সবকিছু করছি, আপনি কি ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট সাবমিট করেছিলেন? হ্যাঁ সব করছি। তো সেই ক্ষেত্রে আপনার ওই সেটিংস এর ওখানে গিয়ে দেখতে পারবেন যে ভেরিফিকেশনের জন্য কোনো ডকুমেন্টস আছে কিনা। স্যার একটা জিনিস চাই, ওইটা হলো যে স্মার্ট আইডি কার্ড। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা এখানে ওই যে উপরেটা দেখি প্রথমটা। স্মার্ট আইডি কার্ড তো আমাদের নাই, আমার নাই। আচ্ছা একটু উপরে যান, একটু উপরে যান দেখি। মাই ভেরিফাইড ইনফরমেশন। আচ্ছা এটা তো মনে হয় চাচ্ছে যতদূর সম্ভব দেখা যাচ্ছে যে আপনার এখানে যে 3টা ইনফরমেশন ইউজ করতে পারেন, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভার্স লাইসেন্স আর হচ্ছে পাসপোর্ট। তো এখানে এই যে কোনো একটা লাগবে, এখানে তো আপনাকে মনে হয় সাবমিট করতে বলতেছে। তো এখন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমত আগে মার্কেট প্লেসে আর্ন করার পরে সেটা হচ্ছে রিসিভ করেন, তারপরে ভেরিফিকেশনটা পরে করতে পারবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। পিওনিয়ার কাস্টমার কেয়ারে যোগাযোগ করার যে সিস্টেমটা, আপনি ইয়ে করেন, গুগলে সার্চ করেন যে পিওনিয়ার লাইভ চ্যাট। ঠিক আছে, হ্যাঁ শেয়ারিংটা অফ করেন। ওখানে থেকে হচ্ছে আপনি লাইভ চ্যাটিং করতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন লগ ইন করে তারপরে ওখানে হচ্ছে ওদের সিস্টেমে, তবে ওখানে টাইম দেওয়া থাকে যে কোন টাইমে হচ্ছে ওদেরকে পাওয়া যাবে, সে টাইমে হচ্ছে ওয়েট করতে হয়। এখন কাস্টমার অনেক বেশি হয়ে গেছে, এক সময় হচ্ছে বেশি ওয়েট করা লাগতো না, খুব অল্প সময়ের মধ্যে। আমি যখন ইউজ করতাম প্রথমের দিকে তখন এরকম কোনো ওয়েট করা লাগতো না, কিন্তু এখন কাস্টমার সারা বিশ্বে অনেক বেড়ে গেছে, যে কারণে ওখানে লাইনে দাঁড়াতে হয়, কিউতে দাঁড়াতে হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে আমাদের লাস্টে অ্যাটেন্ডেন্স নেওয়ার দরকার ছিল, আমি আর একটু পরে নিব। আপনারা সবাই থাকেন, কেউ লিভ নেওয়ার দরকার নেই। তো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পরে আপনারা যে প্রথমে যে কাজটা করবেন বললাম, সেটা হচ্ছে প্রোফাইলের যে ইনফরমেশনগুলো সেগুলোকে ফিল করে ফেলবেন। যেমন এখানে যদি আমি যাই, এখানে প্রোফাইল পিকচারটা যে আপনি নিজের ছবি দিতে হবে এমন কোনো কথা নেই, চাইলে অন্য কিছু দিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় নিজের দেওয়া। আপনার যদি মনে হয় নিজের একটা কোম্পানির নাম ইউজ করতেছেন, নিজের মতো করে একটা কোম্পানি মনে করেন দিয়েছেন, সেই কোম্পানির নিয়মে প্রোফাইল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে ডেসক্রিপশন হিসেবে আপনি যে কাজটা করেন সেই স্পেসিফিক শুধু সেই ক্যাটাগরিটা এখানে উল্লেখ করলে ভালো হয়। যেমন এখানে দেখেন লিখছে যে উই হ্যাভ এক্সপার্টিজ ইন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং, এরকম আর কি কিছু আছে। জাস্ট দেখা যাচ্ছে না। আচ্ছা একটুখানি জাস্ট দেখছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে অ্যাটেন্ডেন্স আমি ঠিক করে দিয়ে রাখবো। আর ব্যাপার হচ্ছে যে আমি লাস্টের দিকে অ্যাটেন্ডেন্স নিতে চাচ্ছিলাম, এখানে অনেকে দেখছি লিভ নিয়ে নিয়েছে, কেন জানি না। আচ্ছা আপনি কি শুধু আশিকুর রহমান না এমডি আশিকুর রহমান? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে মূলত শর্টকাটে একটু বলে দিতে হয় যে আপনি কি কাজ করেন। যেমন আপনারা হচ্ছে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করবেন, সো এখানে ওয়েব ডেভেলপমেন্ট টপিক ছাড়া অন্য কিছু দেওয়ার দরকার নেই। যেমন এমনটা দিতে পারেন যে আপনি হচ্ছে একজন এক্সপার্ট ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ডিজাইনার, এরকম কিছু লিখে কোয়ালিটি সম্পন্ন সার্ভিস আপনি এখানে প্রোভাইড করেন, এরকম কিছু টপিক আর কি, কয়েকটা কথা এরকম, এই কয়েকটা লাইনে 4-5 লাইনে লিখে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি যে ল্যাঙ্গুয়েজ জানেন, এখানে বেশি কিছু দরকার নেই, হিন্দি ল্যাঙ্গুয়েজের কোনো প্রয়োজন নেই, আপনি হচ্ছে ইংলিশ আর হচ্ছে বাংলা এটা উল্লেখ করতে পারেন।
আর লিংকের ব্যাপার যেটা, সোশ্যাল মিডিয়ার কোনো লিংক এখানে অ্যাড করার দরকার নেই, এটা সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে? কারণ আপনি যখন একটা অ্যাকাউন্টে এরকমভাবে সবকিছু লিংক করবেন, আপনার ওটা কিন্তু আইডেন্টিফাই হয়ে থাকবে। পরবর্তীতে আপনার যদি অ্যাকাউন্ট কোনোভাবে মানে প্রবলেম হয়, ব্যান করে, আপনি অ্যাকাউন্ট করতে গেলে তখন এইগুলো যখন ইনফরমেশন আপনি কানেক্ট করতে যাবেন, তখন কিন্তু তাদের সিস্টেমে ডিটেক্ট করতে পারবে ইজিলি। তো এটার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? এগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট আমি নিজেও আমার অ্যাকাউন্টের কোনো লগ ইন এখানে কানেক্ট করি নাই। আর এখানে স্কিল হিসেবে স্কিল কী কী আছে সেগুলো এখানে অ্যাড করে নেবেন, যেমন HTML, CSS, Bootstrap, এই মানে কিছু কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে দেন, সমস্যা নেই। এখন শুরুতে অ্যাড করেন, পরবর্তীতে এগুলো কাজ তো শিখতেছেন ধীরে ধীরে, সমস্যা নাই। মানে যেমন আপনার HTML, CSS, PHP, JavaScript, Bootstrap, jQuery, তারপরে ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, PhD to HTML, তারপরে PhD to Bootstrap, ঠিক আছে? ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, PhD to WordPress, এইরকম যে ট্যাগগুলো আছে, স্কিলগুলো আছে, এইগুলো উল্লেখ করে দেন। তবে শুরুতে আমার মনে হয় খুব বেশি উল্লেখ না করাটাই বেটার। প্রথমে হচ্ছে আপনি একটা কাজ করেন, HTML, CSS, তারপরে Bootstrap, তারপরে হচ্ছে ওয়েব ডিজাইনিং, তারপরে হচ্ছে PhD to Bootstrap, PhD to HTML, এই কয়েকটা অ্যাড করেন। কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? জি স্যার। জি স্যার। এই কাজটা করেন তাহলে ভালো হয়। আর গিগ একটু পরে তৈরি করেন না হয়, আগামীকালকে গিগের বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আগে অন্য আলোচনা করবো ক্লাসের মেইন টপিক, তারপরে পাশাপাশি কোনো এক সময় একটু মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করা যাবে। আমাদের মার্কেট প্লেস সম্পর্কে মাঝে মাঝে একটু করে রেগুলার আলোচনা করা লাগবে, আর মূল টপিকগুলো প্রথমের দিকে শিখতে হবে। তো যাই হোক, স্যার আমার ওটা হয়েছে। হয়েছে? আচ্ছা, ইমেল জি, ওই যে পরে এখন ইমেল অ্যাড করেছি। আচ্ছা, ইমেল এখন কি ইউজার নেম পাসওয়ার্ড পাঠাইছে? জি, ইমেইলে বলছে কনফার্ম করার জন্য, তখন আমি সেটা কনফার্ম করেছি এবং ফোনের মাধ্যমে ফোন নাম্বারে ভেরিফিকেশন আসছে। পরে ফোন নাম্বার ভেরিফিকেশন করার পর ইমেলটা সাকসেসফুলি অ্যাড হয়েছে। ওকে, তখন আমি ফরগট পাসওয়ার্ড দিয়ে ইমেলটার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। তো এখন আমি ওই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারতেছি। ওকে, দ্যাটস ফাইন। এখন দেখেন যে আপনার ফেসবুক কিন্তু কানেক্ট যদি করা থাকে, কানেক্ট করেছেন নাকি আগে থেকে ফেসবুক? জি স্যার, অ্যাকাউন্টটা তো ক্রিয়েটই করা ফেসবুকের মাধ্যমে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, যদি সম্ভব হয় ওটা ডিসকানেক্ট করার, যদি পসিবল হয় তাহলে একটু ডিসকানেক্ট করার ট্রাই করেন। জি, আচ্ছা, ঠিক আছে, ডিসকানেক্ট করে তারপরে হচ্ছে আপনার তাহলে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই। এটাকেই হচ্ছে তাহলে আপনি ভালোভাবে সেভাবে ট্রাই করেন, প্রোফাইলটাকে সুন্দর করে সাজান। আর প্রোফাইলে ওই যে স্টাইলিশ, ওই যে চুল আঁকা বাঁকা স্টাইল করে ডিজাইন করা, ওই যে কি যেন ওই ছেলেটার নাম, যে মাথায় সেলুনে কাজ করতো, ওই যে যাকে নিয়ে খুব সোশ্যাল মিডিয়ায় আলোচনা হলো, কি যেন নাম? অপু ভাইয়া। অপু ভাই, অপু বা তপু যাই হোক না কেন, ওই রকম যেন স্টাইল করে সেলফি তুলবেন। সেলফি তোলার সময় মাথার চুল স্টাইল করে একটু বাম হাত দিয়ে ধরে ডান হাত মোবাইল ক্যামেরা দিয়ে সেলফি তুলবেন। এইরকম সেলফি তুলে ওইসব ছবি যেন এখানে দিয়েন না, ঠিক আছে? তারপরে জামার, মনে করেন যে আপনার শার্ট পরে আছেন, শার্টের সামনে বোতাম কয়েকটা খোলা, হ্যাঁ, শাহরুখ খানের মতো করে স্টাইল করে ছবি তুলেছেন, এইসব দরকার নেই। এসব দিলে হচ্ছে দেশের বদনাম হবে। এখানে পিকচার দিবেন একদম স্বাভাবিকভাবে, মানে সাবলীলভাবে, মার্জিতভাবে, ঠিক আছে? ফর্মালিটি যে বিষয়টা বোঝায়। আপনি যে একজন ডেভেলপার, আপনার মুখে একটা হালকা মৃদু একটা হাসি থাকবে, সুন্দর করে তাকায় আছেন, আবার রাগ ভাবে তাকায় না, যে দেখা যাচ্ছে যে চরমভাবে রেগে ক্ষিপ্ত হয়ে আছেন। কারোর পর প্রচুর খেপে গেলে যেরকম রাগ হয়, ওইরকম অবস্থায় কিন্তু ছবি তুলে ওইভাবে দিবেন না। তাহলে বায়াররা যখন আপনার প্রোফাইল দেখবে, দেখে মনে হবে যে আপনি খুব রাগী মানুষ, আপনাকে প্রথমেই অ্যাভয়েড করার চেষ্টা করবে। এই জন্য বেটার হয় সবচেয়ে একটা সুন্দর একটা মুচকি হাসি থাকবে, হালকা, খুব বেশি না, অতিরিক্ত থাকলে আবার প্রবলেম আছে। সেক্ষেত্রে আবার মনে করতে পারে যে কোনো পাগল নাকি, কোথাকার পাবনার বাগলাঘাট থেকে আসছে কিনা, এরকম মনে করতে পারে। তো এটাও করা যাবে না। জাস্ট খুব সফট একটা হাসি থাকতে হবে, হালকা।
আবার না হাসি থাকলেও সমস্যা নেই, কিন্তু খুব বেশি গোমরা মুখ যেন না থাকে। এরকম একটা ছবি দিবেন সুন্দর করে, ব্যাকগ্রাউন্ডে যেন এমন তেমন বেশি কিছু না থাকে, সিম্পল ভাবে জাস্ট আপনার ফেসটুকু দেখা যাবে এরকম। আপনার পরিপূর্ণ বডির যে ছবি দিতে হবে এমনও দরকার নেই। ইনফ্যাক্ট এখানে ছবি না দিলেও সমস্যা হয় না, তারপরেও চাইলে দিতে পারেন নিজের আইডেন্টিটির জন্য, তাহলে ভালো স্যার হয়। পাইরেটেড থিম সংগ্রহে রাখার কি কোনো প্রয়োজন আছে? কিসের থিম? মানে প্রিমিয়াম যে থিমগুলো পাইরেট ইয়া করা থাকে আর কি। না, পাইরেটেড কপি কখনোই নিয়েন না। পাইরেটেড কপি নিয়ে বিপদে পড়ে যাবেন। কয়েকদিন আগে আমার একটা পুরাতন ক্লায়েন্টের একটা সাইট হ্যাক হয়েছে, যদিও ওইটা কোনো কারণ না, কিন্তু পাইরেটেড কোনো কিছু ব্যবহার করবেন না, করলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তবে আমার ধারণা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হ্যাক হয়েছে একটা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইনের সমস্যার কারণে, সিকিউরিটির প্রবলেমের কারণে, যেটা হচ্ছে WP ফাইল ম্যানেজার নামক একটা প্লাগইনের রিসেন্ট একটা হচ্ছে ত্রুটি ধরা পড়ছে। যে ত্রুটি ধরার কারণে হ্যাকাররা অনেক ওয়েবসাইট হ্যাক করছে। তো তার মধ্যে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে পড়ে গেছে, তো বিজনেস ওয়েবসাইট আর কি। তো আমি তারপরে হচ্ছে আমার একটা ব্যাকআপ ছিল আমার কাছে, সেই ব্যাকআপটা তাকে আবার দিয়ে দিলাম। তো মেন কথা হচ্ছে যে এই বিষয়গুলোতে খুব সাবধান। থার্ড পার্টি মানে সেখান থেকে পেয়েছেন এরকম কোনো কিছু সহজে ইউজ করবেন না প্রজেক্টে, তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে দেখবেন যে ওয়েবসাইট হাওয়া হয়ে গেছে, কিন্তু কারণ বুঝতে পারলেন না যে কিভাবে হয়েছে। তো যাই হোক, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন যে ক্লায়েন্টের কাজ মানে মনে করবেন যে আপনি আপনার নিজের কাজ করছেন, এরকম আন্তরিক হবেন। ঠিক আছে, ক্লায়েন্টের কাজের প্রতি আন্তরিক হবেন, তাহলে ক্লায়েন্টরাও আপনার প্রতি আন্তরিক হবে। যে কারণে এরকম দেখবেন যে কোনো ক্লায়েন্টের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেলে দেখবেন তারা যে কোনো সময় যে কোনো বিপদে আপনাকে হেল্প করবেন, জাস্ট একবার বলবেন, দেখবেন হেল্প করবেন। আমার এক সময় এমন হয়েছিল যে আমার প্রোফাইলের হচ্ছে অর্ডার কমপ্লিশন রেটটা কমে গেছিল অর্ডার ক্যান্সেল হওয়ার কারণে। তো পরে এদিকে 15 তারিখে হচ্ছে প্রত্যেকটা প্রোফাইল হচ্ছে রিভিউ করে, লেভেল আপ ডাউন করে, আপগ্রেড বা ডিগ্রেড করে, তো ফাইবারের প্ল্যাটফর্মটা। তো সেখানে হচ্ছে যে আমার একটা অর্ডার প্রয়োজন ছিল, একটা কি দুইটা। তো তাকে আমি বলেছিলাম, সে হচ্ছে কোনো কাজ করি নাই, কিন্তু সে এমনিতেই হচ্ছে অর্ডার দিয়ে দিল, সম্ভবত $10 না কত ডলারের যেন অর্ডার, সে এমনিতেই করে দিল, এবং সেটা সাবমিটও করলাম, সে অ্যাকসেপ্টও করে নিল। কোনো কাজ করি নাই, কিন্তু এমনিতেই সে এটা দিল। তো এইরকম কিন্তু যখন একটা সম্পর্ক ভালো হয়ে যাবে তখন কিন্তু দেখবেন অটোমেটিক্যালি আপনার বিপদে সে তাকে বললে সে কিন্তু হেল্প করবে। তো এগুলোর কারণ একটাই, এগুলো কিন্তু এমনি পাওয়া যায় না। আপনি যখন তাকে একটা সার্ভিস দিবেন, প্রয়োজনে এমনও হতে পারে যে আপনি একটা কাজ করছেন যার অ্যাকচুয়ালি প্রাইস হবে হচ্ছে সাপোজ $200, কিন্তু আপনি তাকে $100 করে দিচ্ছেন সাপোজ। এটা সবসময় করবেন না, সব জায়গায় সস্তা নিজের পরিচয় দিবেন না, কিন্তু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টকে একটু যতটুকু দেওয়ার কথা তার চেয়ে একটু বেশি দিবেন, নিজের ইচ্ছা করে নিজে থেকে একটু বেশি সার্ভিস দিবেন। তাহলে দেখবেন আপনার সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, পরবর্তীতে আপনি যদি তাকে কমও দেন সে কিন্তু নিরাশ হবে না, সে কিন্তু অখুশি হবে না। ঠিক আছে, তো এই জন্য প্রথমের দিকে যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন অবশ্যই মেনটেন করবেন, পরে মেনটেন করবেন। কারণ হচ্ছে আপনি যত আপনার অনেস্টি দেখাবেন, তার কাছে প্রুফ করতে পারবেন, কাজের কোয়ালিটি প্রুফ করতে পারবেন, দেখবেন যে আপনার সাথে এমন একটা বন্ডিং তৈরি হয়ে যাবে ক্লায়েন্টের, যে তার যে কোনো কাজের জন্য আপনার সাথে কথা বলবে। যেমন আমার এরকম ক্লায়েন্ট আছে কিন্তু যারা এরকম ভাবে দেয় কাজের আর কি পাওয়া যায়। যাই হোক, তো এখন কথা হচ্ছে আপনারা তাহলে সবাই অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন। আর মার্কেট প্লেস সম্পর্কে মোটামুটি রেগুলার আমাদের কিছু অংশ থাকবে যেখানে মার্কেট প্লেস সম্পর্কে রেগুলার আলোচনা করা হবে। আর আপনারা এখন থেকে কাজের জন্য চেষ্টা করবেন। আমি চাই যে আপনারা যারা ক্লাস করতেছেন সবার মিনিমাম একটা আর্নিং থাকুক, মিনিমাম মানে সবাইকে আর্ন করতে হবে, এভরিওয়ান। আমি এটা দেখতে চাই, এবং এটা আমার ইচ্ছা যে 50টা ক্লাস কমপ্লিট হওয়ার পরই যেন আমি এটা পাই, যেন সবার মিনিমাম $5 থেকে $10 হলেও যদি ইনকাম করতে পারেন তাও করতে হবে, এই প্রমাণটা আমি দেখতে চাই। এবং তার জন্য আপনাদের রেগুলার প্রচুর প্র্যাকটিস করতে হবে বাসায়, আর যা দিক নির্দেশনা যা দরকার আছে সেগুলো আমি দিব। এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, সবই পাবেন।
আপনারা শুধু ডিরেকশন অনুযায়ী কাজ করেন। তো প্রথমত আজকে তাহলে সবাই অ্যাকাউন্টটা ইনশিওর করবেন, যেটা বলছিলাম যে আপনাদের নিজস্ব হচ্ছে এনআইডি বা সার্টিফিকেট অনুযায়ী হচ্ছে ফার্স্ট টাইম লাস্ট টাইম ইউজ করবেন। আর ইমেল হচ্ছে এমন একটা ইউজ করবেন যেটা সবসময় রেগুলার আপনি ব্যবহার করবেন এমন। তবে চেষ্টা করবেন পাবলিক কোনো ইমেল ব্যবহার না করতে, মানে যে ইমেলটা হচ্ছে আপনি সব জায়গায় ব্যবহার করেন, মানে সবাইকে দিয়ে মানে সবার কাছে দিয়ে রাখছেন বা দেন প্রয়োজনে, এরকম ইমেলটা না ইউজ করলেই ভালো হয় আর কি। অল্টারনেটিভ আপনি চাইলে একাধিক তো ইমেল ইউজ করতে পারেন, অন্য কোনো একটা সেফ ইমেল একটা তৈরি করে রাখলেন যেটা শুধুমাত্র বিজনেস পারপাসে ব্যবহার করেন, ঠিক আছে, বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ব্যবহার করেন, এরকম ইমেল একটা তৈরি করে রাখলেন যেটা শুধুমাত্র এই ক্ষেত্রে ব্যবহার করলেন। আর মানুষজনের সাথে কমিউনিকেশনের জন্য একটা কমন একটা রাখলেন, সেটা হচ্ছে সিম্পলি সবাইকে শেয়ার করলেন, ঠিক আছে, মার্কেট প্লেসেরটা শেয়ার করলেন না। এরকম করলে ভালো হয়। অনেক সময় এমন হয় কি যে আপনার আশপাশে পরিচিত মানুষজনই আপনার ইমেলটা যখন জানবে তখন সেই ইমেল আইডি দিয়ে আপনার হচ্ছে মার্কেট প্লেসে এই অ্যাকাউন্টে মনে করেন যে নাড়াচাড়া করবে, অ্যাকাউন্ট রিসেট করার চেষ্টা করবে, করবে তা করবে, হ্যাঁ, ঝামেলা করবে। তো কিছু প্রবলেম হয় আর কি, সেটা কাছের মানুষই করে থাকে অনেক সময়। তো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু স্ট্র্যাটেজি ফলো করলে এই বিষয়গুলো অ্যাভয়েড করে চলা সম্ভব হয়। তো এই জিনিসগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে সবই শেয়ার করবো, কারণ পার্সোনালি আমিও তো কাজ করি, আমি একজন ডেভেলপার, সো সবই ইনশাআল্লাহ শেয়ার করব। তবে একটাই আশা করি, সেটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি। আপনারা যারা এখানে ক্লাস করছেন, সুযোগ পেয়েছেন, এটা কিন্তু অবহেলায় কাটায়েন না, মানে অবহেলার চোখে দেখেন না। কারণ আপনারা যারা অবহেলা করবেন সেই জায়গায় কিন্তু আরেকজন খুব মনোযোগী কোনো একজন, সে হয়তো বা সুযোগটা পায়নি, যে কারণে সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছে না, ব্যাচে জয়েন করতে পারে নাই। এরকম অনেকেই আছে যারা ব্যাচে জয়েন হওয়ার জন্য ফোন দেয়, বুঝতে পারছেন? যাদের দেখি যে কোয়ালিটি শুরু করার মতো হয়নি, তাদেরকে আরো বলেছি, ডিরেকশন দিয়েছি যে এই বিষয়গুলো হচ্ছে নিজের আগে শিখে তারপরে আসেন। মিনিমাম যে বিষয়গুলো শেখা দরকার সেগুলো শিখে তারপরে আসেন, তারপরে হচ্ছে ক্লাসে জয়েন করানো যাবে। তো যাই হোক, আপনারা যারা আছেন, আমি বারবার বলি যে আপনারা এই কাজটা করেন না। এটা আসলে আমারও খুব মানে ব্যাপারটা খারাপ লাগে, প্লাস রাগও হয়, চরম মাত্রায় রাগ হয় যে অবহেলার চোখে আপনারা কেউ দেখেন না। শুধুমাত্র যারা কোর্সটা কমপ্লিট করবেন শুধু তারাই থাকেন, যারা করবেন না বা মনে হয় যে প্রবলেম, তারা চলে যাবেন। সেটা আমি প্রথমের দিকেই বলেছি, গেলে প্রথমের দিকে যাবেন, লাস্টের দিকে মাঝের দিকে এসে যেন এরকম না দেখি আমি। আর স্পেশালি যদি কারো কোনো বিপদ হয়ে থাকে বা কোনো সেরকম সমস্যা হয়, সেটা আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে বিস্তারিত বলবেন, আমি শুনবো, তারপরে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। তার আগে না। দেখা যাচ্ছে যে ইচ্ছা মতো আসলেন না, এরকম করা যাবে না। এখানে ক্লাসটা সেরকম কোনো ক্লাস না, ঠিক আছে? আপনারা যে ক্লাস করছেন এটা এতটা অবহেলার কোনো কোর্স না। আমি পার্সোনালি কিন্তু ট্রেনিংও দিতাম, এখন দিচ্ছি না কাজের চাপের কারণে, বাট আমি নিজেও ট্রেনিং দিতাম অনলাইনে। তো সেখানে কিন্তু কোর্স ফিস ছিল, আপনাদের কিন্তু সেই কোর্স ফিস কিন্তু দেওয়া লাগছে না, এটা গভর্নমেন্ট দিচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, সবাই বিষয়গুলো সিরিয়াসলি নেবেন আশা করি। আপনাদের কাছ থেকে হ্যাঁ, আমি আর দুইটা কথা বলে শেষ করি। যে আমার যেটা চাওয়া সেটা হলো আপনাদের মূল ফোকাস থাকবে হচ্ছে কি শোনেন, আমরা জাভাস্ক্রিপ্ট খুব ডিপলি দেখবো না, আমাদের যেটুকু দরকার আমরা মূলত ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করব। ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি সময় দেব, যাতে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে পারি। যে কোনো থিম একটা ডিজাইন করা আছে, সেই ডিজাইনটাকে আমরা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের খুব সুন্দর প্রফেশনাল মানের একটা থিমে কনভার্ট করে ফেলবো। তারপরে চাইলে আমরা যদি সময় পাই, আমরা ইনশাল্লাহ প্লাগইন কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, প্লাগইন তৈরি করতে পারি, সেই জিনিসগুলো দেখবো। তারপর যে কোনো থিমকে আমরা ইচ্ছা মতো, আমরা যদি থিম ডেভেলপমেন্ট শিখি তাহলে যে কোনো পৃথিবীর যে কোনো থিমকে আমরা খুব সহজে কাস্টমাইজ করে ফেলতে পারবো। সেই কাস্টমাইজেশন দুই রকম হয়। একটা হচ্ছে আপনি কোডিং এর কোনো কিছু স্পর্শ না করে আপনি কাস্টমাইজ করবেন, যেটা যে কেউ পারে, যে কাউকে দেখাই দিলে শিখাই দিলে পারবে, এটা একরকম কাস্টমাইজেশন। আর একটা কাস্টমাইজেশন আছে যে ক্লায়েন্ট তার হচ্ছে কোডের ভিতরে চেঞ্জ করে কোনো কাস্টমাইজেশন করতে হবে আপনার থিমে, যে কোনো একটা থিমে, এরকম কাজ হতে পারে। তো এই কাজগুলো খুব বেশি পাওয়া যায়, ঠিক আছে? তো এই জন্য আপনাদের এই লেভেলে যেতে হবে। তো এই জায়গায় যেতে হলে আপনাদের খুব অতিরিক্ত যে এইদিকে শিখে যেতে হবে এমন না, যেমন জাভাস্ক্রিপ্ট যে করি খুব অতিরিক্ত মাত্রায় জানতে হবে এমন না ব্যাপারটা। কারণ হচ্ছে শুরু করার জন্য যেটুকু দরকার সেটুকু শিখবেন, তারপরে কাজ করতে করতে পাশাপাশি একটু একটু করে অন্যান্য জিনিসগুলো শিখে যাবেন।
আমাদের ক্লাস হচ্ছে 50টা, সো এর ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে বেশি সময় দিতে হবে, এখানে পিএইচপিতে একটু বেশি ভালো মতো সময় দিতে হবে শেখার জন্য। তো আশা করি জাভাস্ক্রিপ্টের ক্লাসগুলো বাকি যে কয়েকদিন হবে এই ক্লাসগুলো আপনারা একটু ভালোভাবে করেন, কারণ জাভাস্ক্রিপ্টের যে বিষয়গুলো আলোচনা করতেছি, যেমন আজকে যে বিষয়গুলো আলোচনা করেছে এই কনসেপ্টটি কিন্তু পিএইচপিতেও একই সেম। সো এখন যদি আপনারা ভালোভাবে ক্লাস করেন, পিএইচপিতে গিয়ে আমি একটু এই জিনিসগুলো যেগুলো হচ্ছে একই টপিক সেগুলো একটু দ্রুত কভার করে ফেলবো, ঠিক আছে? খুব ডিপে যাব না, এখন ডিপলি আলোচনা করব, তারপর হচ্ছে তখন যাতে অল্প কথাতেই হয়ে যায়। আচ্ছা, এই হলো আমার কথা। আর আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত। কারো কিছু যদি বলার থাকে বলতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আপনারা ক্লাস লিভ নিতে পারেন। আর আগামী দিন অবশ্যই সময় মতো আপনারা আসবেন, এটা আশা করি, ঠিক আছে? কাউকে যেন কিছু না বলা লাগে, সময় মতো আসবেন যাতে 9টার সময় ক্লাস শুরু করে দিতে পারি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা ছিল আমি আসলে আজকেও আবার ভুলে গেছি কথা বলতে বলতে। আচ্ছা, অনেকে হয়তো বা লিভ নিয়ে নিয়েছে, বেশ কয়েকজন অনুপস্থিত দেখতে পাচ্ছি। স্যার আমরা সামনে কি কি করবো সেটা যদি আজকে একটু বলতেন, তাহলে আমরা আজকে রিসার্চ করতাম সেগুলো নিয়ে। আচ্ছা, ওয়েল, ভালো একটা কথা বলেছেন, আমি সেটা একটু বলে দিই। প্রথমত হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, জাস্ট 1 মিনিট, তার আগে লিভ নেন না। প্রথমত হচ্ছে আপনারা যেটা করবেন যে পিএইচডি থেকে, আচ্ছা একটা কাজ করেন, আপনারা হচ্ছে ইউটিউবে প্রচুর ভালো ভালো টিউটোরিয়াল পেয়ে যাবেন। পিএইচডি টু এইচটিএমএল কনভার্সন যদি টিউটোরিয়াল লিখে সার্চ করেন, ঠিক আছে? আমি যদি একটু হালকা দেখাই যে পিএইচডি টু থিম ফরেস্ট এইচটিএমএল টেমপ্লেট, এইভাবে লিখে যদি সার্চ করেন খুব সুন্দর টিউটোরিয়াল পেয়ে যাবেন। আমি ভিডিও অপশনে গেলাম, এখানে বাংলা টিউটোরিয়ালই অনেক পাবেন। আচ্ছা, এই যে এখানে একটা মনে আছে। Want to stand out online? Go to wix.com and create আচ্ছা, এটা সম্ভবত হিন্দিতে, তবে বাংলাতেও আছে, আপনারা একটু সার্চ করবেন পেয়ে যাবেন, ঠিক আছে? যে কিভাবে হচ্ছে থিম ফরেস্টের কোয়ালিটির এইচটিএমএল টেমপ্লেট ডিজাইন করা যায় পিএইচডি থেকে। তো সেই টিউটোরিয়ালগুলো একটু দেখবেন। আমি যে কনসেপ্টে হচ্ছে আপনাদের টেমপ্লেট ডিজাইন করা দেখিয়েছি, ঠিক ওই কনসেপ্টেই দেখবেন যে পিএইচডি থেকে বিভিন্ন এলিমেন্টগুলোকে কীভাবে নেওয়া হয়, ট্রিম করে ইমেজগুলোকে নেওয়া হয়, টেক্সটগুলো কীভাবে নেওয়া হয়, এগুলো কঠিন কোনো বিষয় না। শুধু এই কয়েকটা টিউটোরিয়াল দেখে আপনারা হচ্ছে একটু সার্চ করে নেবেন, ঠিক আছে? আর কিছু টিউটোরিয়াল হচ্ছে দেখে নেবেন, দেখে আপনারা যে টিউটোরিয়াল গিকগুলো দিবেন সেটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল টেমপ্লেট, তারপরে হচ্ছে জেপিজি, পিএনজি বা পিডিএফ, এরকম যে কোনো ডিজাইন থেকে হচ্ছে এইচটিএমএল টেমপ্লেট, এরকম এটা দিতে পারেন। তারপরে হচ্ছে পিএইচডি টু বুটস্ট্র্যাপ, এটা দিতে পারেন, পিএইচডি টু বুটস্ট্র্যাপ টেমপ্লেট, ঠিক আছে? বুটস্ট্র্যাপ টেমপ্লেট। তারপরে হচ্ছে এইভাবে দিতে পারেন যে any design to HTML template with bootstrap, এরকম ভাবে অনেক কিছুই হতে পারে। আপাতত কয়টা গিগ খোলা হবে? আপাতত যে এখানে যে কয়েকটা লিখে দিলাম এইরকম কয়েকটা গিগ তৈরি করতে পারেন। আপনার শুরুতে হচ্ছে আপনার নতুন অ্যাকাউন্ট হিসেবে 7টা গিগ তৈরি করতে পারবেন ম্যাক্স। তারপরে পরবর্তীতে লেভেল যদি পান, লেভেল পাইলে পরবর্তীতে 10টা বা তার চেয়ে আরো বেশি হচ্ছে গিগ তৈরি করতে পারবেন, ঠিক আছে? তবে গিগ সেক্ষেত্রে আবার ডিলিট করে আবার আরেকটা করা যাবে না? ডিলিট করতে পারেন বা এডিটও করতে পারবেন। যদি কোনো একটা গিগ যদি মনে হয় যে ওটা খুব বেশি ভালো পারফর্ম করছে না, তো সেক্ষেত্রে সেটা এডিট করে অন্য কোনো গিগ হিসেবে দিয়ে দিতে পারেন। ক্যাটাগরি থেকে শুরু করে অন্য টপিকগুলো হচ্ছে এডিট করে দেবেন। তো এই বিষয়গুলো আগামী দিন আমি আলোচনা করব। সো আপনারা আপাতত হচ্ছে এই কয়টা গিগ নিয়ে রিসার্চ করেন। জি বলেন। আমার পেইনিয়ার অ্যাকাউন্ট করা ছিল, মানে আমি কার্ডও আনছিলাম অনেক আগে 2015-16 থেকে। আচ্ছা, তো ওইটা
পরে মানে দুইবার কার্ড আনছি, একবার আনছি অ্যাক্টিভ করা হয়েছিল না, পরে আবার অ্যাক্টিভ করা হয়েছে। ওইটা আপনার 2019 সাল পর্যন্ত মেয়াদ ছিল, বাট অ্যাকাউন্ট আমার এখন আছে, অ্যাকাউন্ট সাসপেন্ড করছিল, ওটা আবার অ্যাক্টিভ করছি। এখন কার্ড তো আনা যাচ্ছে না পেমেন্ট ছাড়া। হ্যাঁ, পেমেন্ট ছাড়া কার্ড কেউ পাবেন না, আর কার্ড নেওয়ার আপনাদের এখন কোনো দরকার নেই। আগে তো পেমেন্ট ছাড়া কার্ড দিতে, এখন পেমেন্ট ছাড়া কার্ড হ্যাঁ, সিস্টেম আলাদা রকম সিকিউরিটির জন্য। অ্যাকাউন্ট অ্যাড করতে বলে। আচ্ছা, সমস্যা নেই, আপনি আগে ইনকাম করেন, ইনকাম করলে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে কানেক্ট করে ইনকাম করবেন, তারপরে হচ্ছে $100 আর্ন করা হয়ে গেলে তখন হচ্ছে আপনি ওখান থেকে অপশনটা চালু ইয়ে করতে পারবেন। তবে কার্ড তাহলে ওই অ্যাকাউন্টে তো আমি ইউজ করতে পারতেছি। হ্যাঁ, অবশ্যই অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আচ্ছা, এই রিলেটেড পিওনিয়ারের অ্যাকাউন্টের বিষয়ে আমি আগামীকালকে বলে দেবো, বা আমি গ্রুপে পোস্ট করে দেবো, সেই অনুযায়ী হচ্ছে পরবর্তীতে আগামীকালকে আলোচনা হবে, তখন হচ্ছে বিস্তারিত এই কথাগুলো বলবো, ঠিক আছে? সেখানে গিগ তৈরি করার নিয়েও আলোচনা হবে ইনশাল্লাহ। আর ফিগারও আমার অ্যাকাউন্ট করা ছিল, মানে ওইটা এখন খুঁজলাম তখন পাচ্ছি না, কি অ্যাকাউন্ট খোলা ছিল, মানে কোন মেইলটা যে দেওয়া ছিল হয়তো বা খেয়াল নেই। একটু ট্রাই করে দেখবেন, ঠিক আছে? একটু ট্রাই করে দেখবেন আপনি। নতুন আমার যে এটা সবসময় ইমেল ইউজ করি, এটাতে এখন খুললে কি সমস্যা হবে? নতুন আগের অ্যাকাউন্ট যদি তৈরি করা থাকে সেটা আগে ট্রাই করে দেখেন, যদি না পান সেই ক্ষেত্রে একটা, তবে উইন্ডোজ দিবেন, নতুন করে একটা উইন্ডোজ সেটআপ দিয়ে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট করবেন। ওকে ভাই, ঠিক আছে, তাহলে আপনারা এখন লিভ নিতে পারেন, আর বিস্তারিত আলোচনা আগামীকালকে হবে, আর গ্রুপে হচ্ছে আমি আপডেট পোস্ট করে দেবো এই বিষয়ে, আপনারা সেটা দেখে নেন। ঠিক আছে, সবাই ভালো। ফোন নাম্বার দিতে ভালো হয়েছে, আপনার কাছে ফোন নাম্বারটা নাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, ওখানে দেওয়া আছে। স্যার কোনটা 016 দিয়ে শুরু? না, হোয়াটসঅ্যাপে ওখানে দেখেন যে আমি ওখানে কমেন্টও করেছি, মেবি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্ভবত অ্যাক্টিভ না। আচ্ছা, আমি ফেসবুক গ্রুপে না হয় এই বিষয়ে পরে কথা বলবো, ঠিক আছে? কমেন্টে জানাবো, আমাকে ইনবক্সে একটু নক দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।